আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 17 অধ্যায় পরিসংখ্যান, সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট। আশা করি তোমরা সহজে বুঝবে। আমি প্রথমে অনুশীলনীগুলো সলভ করে দেখাচ্ছি। আমি একটু লাল কালি দিয়ে তোমাদেরকে একটু ভুল করে সুন্দর করে দেখাবো। যদি কেউ না বুঝে থাকো কমেন্টস করবে। বলছে উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি? এখান থেকে খুব সহজে আমরা এখান থেকে নির্ণয়, তার নির্দেশক হচ্ছে ধরো এই শ্রেণীর গণসংখ্যা। এটা তোমরা গ নাম্বার, অর্থাৎ আমাদের সারণী যতগুলো যুক্ত হয়, আমি সারণীভুক্ত শ্রেণীতে যতগুলো উপাত্ত যুক্ত হয় তা ক্রমান্বয়ে যোগ করলে যেটা হয় এটাই হচ্ছে শ্রেণীর গণসংখ্যা, বা যোগ করি না করি সিরিয়াল থাকে, এটাই গণসংখ্যা। বলছে এই পরিসংখ্যানের 2 নম্বর কোশ্চেনটি দেখো, পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্ত সমূহ মানের ক্রম অনুসারে সাজালে উপাত্ত সমূহ মাঝামাঝি কোন মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়। উপাত্তের এই ধরনের প্রবণতা বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। এটা সরাসরি বুঝতে হবে। কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতার অংশ হচ্ছে এই গড় মধ্য প্রচুরক, অর্থাৎ এই গড় মধ্য প্রচুরক কার অংশ? কেন্দ্রীয় প্রবণতার অংশ। বাট কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে এই যে সংজ্ঞাটা বললো, এই সংজ্ঞার নাম হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। তাহলে তোমরা এখানে নিশ্চিন্তে এটা বলতে পারো এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, আর এখানে হচ্ছে কি শ্রেণীর গণসংখ্যা। শিক্ষার্থীরা, এবার আমরা 3 নম্বর কোশ্চেনটি সলভ করবো। আশা করি তোমরা বুঝবে। যদি কেউ না বুঝো সেক্ষেত্রে ভিডিওটি বেশ কয়েকবার দেখবে অথবা কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার জন্য। দেখো যে 3 নম্বর কোশ্চেনটা বলে দেওয়া আছে, বলছে এই নিচের সারণীতে, এই সারণীতে তাপমাত্রা দিয়ে দেওয়া আছে। দেখো তাপমাত্রা দিয়ে দেওয়া আছে এবং গণসংখ্যা দিয়ে দেওয়া আছে, এই 3টা তথ্য দিয়ে দেওয়া আছে। তো এখানে বলছে শ্রেণীব্যাপ্তি কত। তো আমরা শ্রেণীব্যাপ্তিটা আসলে কত, শ্রেণীব্যাপ্তি দেখো শ্রেণীব্যাপ্তি বিন্যস্ত অবিন্যস্ত ক্ষেত্রে আমরা দেখবো। এই দেখো এটা কিন্তু 6, এটা 8, আবার এখানে 8। দেখো এই দুইটা মিল আছে। দেখো একটার হচ্ছে কি এই উচ্চ সীমা কিন্তু অপরটার নিম্ন সীমা, আবার একটার উচ্চ সীমা অপরটার নিম্ন সীমা, তাহলে এগুলো মিল আছে। এই মিল থাকলে এটাকে বলা হয় অবিন্যস্ত শ্রেণী। তাহলে দেখো আমরা এখানে দেখাচ্ছি যেহেতু তাপমাত্রা একটি অবিচ্ছিন্ন চলক, দেখো এটা একটা অবিচ্ছিন্ন চলক, তাই শ্রেণীব্যাপ্তি হবে সাধারণত বিয়োগ করলে যা হয় এটা, অর্থাৎ এই দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করলে যা হয় তাই। তাহলে তাপমাত্রার শ্রেণীব্যাপ্তি হচ্ছে আমার কত, 2, এখানে লেখা আছে 3, সুতরাং এটা ভুল, তাহলে 1 ভুল। তারপর এটা আশা করি বুঝতে পারছো একইভাবে ভুল হলো, অর্থাৎ যদি আমার অবিচ্ছিন্ন চলক হয়, অবিচ্ছিন্ন মানে হচ্ছে কি এই এখানকার 8 এটা মিল থাকবে, অর্থাৎ একটা লাস্ট। আবার দেখো এখানকার 10 এখানকার 10 মিল আছে, এটাকে বলা হয় অবিচ্ছিন্ন চলক। এবার আমরা দ্বিতীয়টা ব্যাখ্যা দেখবো। দেখো বলছে শ্রেণীটির মধ্যক 8 থেকে 10। তো মধ্যক শ্রেণী এটা বলতেই পারি, মধ্যক হচ্ছে 9, অর্থাৎ এখানে আছে কত, এই এটা মধ্যক মধ্যখানে আছে, তাহলে 8 এবং 10, তাহলে এটা তো আমার রাইট অ্যান্সার। তাহলে আমরা এটা রাইট অ্যান্সার, তাহলে আমরা বলতে পারি এটা মধ্যক। তাও আমরা এখানে ব্যাখ্যা দিয়েছি। দেখো এখানে n হচ্ছে তোমার এই 5, 9, 4, 5, 9, 4 যোগ করলে হয় 18। আশা করি বুঝতে পারছো। দেখো এই যে সবগুলো আমরা যে যোগ করলাম, এই সবগুলো যোগ করে আমরা যোগফল পেলাম কত, 18। 18কে আমরা 2 দ্বারা ভাগ করলাম, কত হচ্ছে 9। তাহলে 9 কিন্তু আমার এখানে আছে, অর্থাৎ এই 8 থেকে 9 শ্রেণী মাঝখানে অবস্থিত। তাহলে সুতরাং তাই মধ্যক শ্রেণী হবে এই অংশটা। এটা এইভাবে বোঝা যায়, তাও তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে দেখালাম। এবার আমরা দেখি তাহলে আমাদের রাইট কি অ্যান্সার, এই 2 নম্বর উত্তরটা রাইট। এবার 3 নম্বর তাপমাত্রা অবিচ্ছিন্ন চলক, যেহেতু আমরা এর আগে এখানে বলেছি তাপমাত্রা অবিচ্ছিন্ন চলক, তাহলে তো ভুল হয়ে গেল। তাও তো আমরা এটা বলতেই পারি এবার 3টাই রাইট। তাহলে আমরা এখান থেকে যে উত্তরটা আমরা এখান থেকে নিতে পারি, দেখো এই যে উত্তরটা আমরা এখানে নিতে পারি, অর্থাৎ এই আমার প্রথমটা তো হয় নাই, অর্থাৎ দেখো এই আমার উত্তর হবে তোমার 2 এবং 3, এই গ নাম্বারটি হবে আমার উত্তর। কেন গ নাম্বারটি উত্তর হবে, দেখো এইটা শ্রেণীব্যাপ্তি আমার এটা বাট এই দুইটা কিন্তু রাইট আমরা দেখিয়েছি। তো এই দুইটার উত্তর হচ্ছে আমরা এখানে এই গ নাম্বার। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা এমসিকিউ ইম্পর্টেন্ট আসতে পারে, এটা দিয়ে দিবে, এটা নিয়ে কার কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবার 4 নাম্বার আমরা সলভ করব। 4 নাম্বারগুলো আশা করি এখানে দেখো, এই 4 নাম্বারটা আমি ব্যাখ্যা সহ এখানে তোমাদেরকে লিখে রেখেছি। এই দেখো এই আয়তলেখ অঙ্কন করতে আমার কি কি দরকার, আয়তলেখ অঙ্কন করতে কি কি দরকার আমি দেখতে। দেখো আয়তলেখ অঙ্কন করার জন্য x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, y অক্ষ বরাবর গণসংখ্যা স্থাপন করতে হবে, যে একটা প্রথম যেই শর্তটা,
এটা হচ্ছে প্রথম শর্ত, অর্থাৎ x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি। অবিচ্ছিন্ন কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে, অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি কোন অক্ষ বরাবর? এই x অক্ষ বরাবর। y অক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা, তাই গণসংখ্যা। এবং লক্ষ্য করো এই গণসংখ্যা বহুভুজের অঙ্কনের জন্য শ্রেণীর মধ্যমান প্রয়োজন হয়। অর্থাৎ আমরা এই আয়তলেখ অঙ্কন করার জন্য এই শ্রেণীর মধ্যবিন্দু আমাদের নির্ণয় করলে সুবিধা হয়, ভালো হয়। তাই আমরা এখানে তিনটাই উত্তর, তিনটি অপশনের সঠিক ধরে আমরা এখানে এই গ নাম্বার কোশ্চেনটি আমরা এখান থেকে দাগাতে পারি। তাহলে এখান থেকে এই যে আয়তলেখ অঙ্কন করার ক্ষেত্রে আমার এই যে অপশনটা শ্রেণীর মধ্যমান খুব একটি প্রয়োজন নেই, আমরা এই শ্রেণীর মধ্যমান ছাড়াও নির্ণয় করতে পারি। মধ্যমান প্রয়োজন হয়, তাহলে আমাদের এইটা শুধু শ্রেণীর মধ্যমান দরকার নেই, আমাদের 1 নাম্বারটাই রাইট। কোনো বই এটা দিয়ে দেওয়া আছে, বাট আমরা এটা রাইট দেব। এটা মানে আসলে প্রয়োজন হয় না, একটু ভুল লেখা হয়েছে। তো তোমরা চাইলে এটা দিতে পারো, অর্থাৎ আবার কেউ চাইলে তোমাদের বই দেওয়া থাকে তিনটি রাইট। তো এখানে যেহেতু আমি তিনটি লিখেছি, তাই আমরা দ্বারা আপাতত এখানে দেব। কোনো বইয়ে এই মধ্যমানকে কাউন্ট করে হয়নি। আমাদের যে বই আছে, বইতে এই দুটি দিয়ে দেওয়া আছে, এই মানটাও হয়। তা তোমরা এই সবগুলো অপশনে সঠিক দিয়ে দিবা। এবার দেখো এই যে অংশটা উপাত্ত সমূহের ক্ষেত্রে, দেখো উপাত্তের ক্ষেত্রে প্রচুরক। উপাত্তের ক্ষেত্রে প্রচুরক কি হবে? তাহলে প্রচুরক হচ্ছে আমার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, এটা রাইট। সবচেয়ে বেশি বার মান যেটা আছে এটা প্রচুরক উপস্থাপিত মান, এটাও রাইট। সব ক্ষেত্রে অনন্য নাও হতে পারে, কথা সঠিক, এটাও সব ক্ষেত্রে অনন্য নাও হতে পারে। তাই আমরা এখানে সবগুলো অপশনে সঠিক নিয়ে নেব। আশা করি এই অংশটা বুঝতে পারছো। তো এবার দেখো এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে শীতকালে বাংলাদেশের কোন একটি অঞ্চলের 10 দিনের তাপমাত্রা সেন্টিমিটার পরিসংখ্যান করা হলো। এই তাপমাত্রাগুলো এই অংশগুলো নিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ এবার নিচের এই 7 থেকে 8 আমরা তিনটা কোশ্চেনের আমরা সমাধান করব। যদি না বুঝো একটু দেখলে বুঝতে পারো যে এই উপরের সংখ্যা সূচক উপাত্তে প্রচুরক কোনটি। এখানে প্রচুরক একটাও নেই, কারণ এখানে মান কিন্তু দেখো ডাবল ট্রিপল কোনটা মান নেই। দেখো 10 আছে, 10 আর একবারও নেই, 10 একবারও নেই, 9 আছে, 9 একবারই আছে, 8 একবারই, 6 একবারই, 11। অর্থাৎ এই মানটাতে আবার দ্বিতীয়বার বা তৃতীয়বার আমার এগুলো নেই, এই কারণে আমি এটাকে কাউন্ট করতে পারবো না। তাহলে আমরা এখানে যেহেতু আমাদের নেই, তাহলে আমরা বলতে হবে এখানে কি নেই, কোনো প্রচুরক নেই। তো আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। দেখো এই ব্যাখ্যাটা হচ্ছে কোনো উপাত্তে যদি কোনো সংখ্যা, লক্ষ্য করো, বেশি সংখ্যক না থাকে, তবে লক্ষ্য করো সেই উপাত্তে কোনো প্রচুরক নেই, মানে একাধিক সংখ্যা থাকতে হবে। তো এখানে একাধিকবার কোনো উপাত্ত না থাকার কারণে এখানে এটা প্রচুরক নেই, আমরা ঠিক চিহ্ন দিয়ে দেব। এবার লক্ষ্য করো এই যে উপরের গড় তাপমাত্রা কত, তাহলে আমরা গড় নির্ণয় করার জন্য যেটা প্রয়োজন, আমরা সরাসরি সূত্র চলে যাচ্ছি। দেখো এখানে আমরা গড় হচ্ছে উপাত্ত সমূহের যোগফল আর মোট উপাত্তের সংখ্যা। তো উপাত্ত সমূহ সবগুলো আমরা যোগ করবো। এখানে যোগ করলে কি হয় দেখো, আমরা পরের লাইনটা এখানে দেখাচ্ছি, সবগুলো যোগ করলাম, যোগ করে আমরা 10 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে এখানে কত হচ্ছে এই 9.5, অর্থাৎ এই 9.5। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই এতটুকু অংশগুলো খুব সহজেই এবং ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা চেষ্টা করেছি এমসিকিউ গুলো সলভ করে দেখানোর জন্য। এবার আসো তারপরে কোশ্চেনটি আমরা শিক্ষার্থীরা এবার দেখো এই যে কোশ্চেনটি 10 নম্বর প্রশ্নটি, সরি 8 নম্বর কোশ্চেনটি আমরা আগের 6 এবং 7 দেখিয়েছি। 8 নম্বর বলছে উপাত্ত সমূহের মধ্যক কত। এই মধ্যক, তো আমরা মধ্যক নির্ণয় করব। মধ্যক নির্ণয় করার জন্য আগে দেখতে হবে এই যে উপাত্তগুলো, এগুলো জোড় না বেজোড়। তো দেখো আমরা এটা মধ্যক নির্ণয় করার জন্য প্রথমে দেখতে হবে যেহেতু উপাত্ত সমূহ 10টি, এই 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি আছে। তাহলে এই 10টি মানে হচ্ছে যে একটা এই জোড় সংখ্যা, সুতরাং মধ্যক হবে এই 10/2, মানে অর্থাৎ এই 10/2 বা কাটলে হয় 5, মানে পঞ্চম, আর একটা হচ্ছে 10/2 + 1, অর্থাৎ ষষ্ঠ পদের গাণিতিক গড়ের সমান। অর্থাৎ আমরা যে এখন অঙ্কটা করব এটা আমরা গাণিতিক গড় নির্ণয় করব। তাহলে এটাকে আমরা আগে এই পঞ্চম এবং ষষ্ঠ পদ সাজাবো। তো এটাকে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। তাহলে প্রথম দেখো এখানে আছে এই প্রথম আছে এখানে 5,
তাহলে এটা প্রথমে 5 লিখলাম, তারপর হচ্ছে 6, এই সবগুলো খুঁজে বার করবো, এইভাবে ক্রমান্বয়ে সবগুলো আমরা লিখবো, মানে ঊর্ধ্বক্রম অনুসারে আমরা এখান থেকে মানটা সাজাবো, অর্থাৎ মানগুলো সাজাবো। সাধারণত দেখো এই দুইটা, একটা পঞ্চম পদ একটা ষষ্ঠ পদ, অর্থাৎ এই পঞ্চম পদ এবং ষষ্ঠ পদের গাণিতিক গড়, তাহলে এই দুইটা যোগ করে আমরা কি করব, 2 দ্বারা ভাগ করলে আমরা মিলে যাবে। তাহলে দেখো আমরা এখানে এটাকে আমরা পঞ্চম ও ষষ্ঠ পদের গড় এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে হয় এই 9.5। তাহলে উত্তর আমাদের এই 1 নম্বর প্রশ্নটাই হবে 9.5। তো আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব এই 9 নম্বর কোশ্চেনটিতে। তো 9 নম্বর কোশ্চেনটা ইজি, এখানে বলে দেওয়া আছে সারণীভুক্ত শ্রেণী বিন্যস্ত উপাত্তের সংখ্যা হলো n, অর্থাৎ এই মধ্যক শ্রেণী নিম্নসীমা l, অর্থাৎ সবগুলো দিয়ে দেওয়া আছে। গণসংখ্যা এই তথ্যের আলোকে নিচের কোনটি মধ্যকের সূত্র? তাহলে মধ্যকের সূত্র আমরা l প্লাস n আমরা সূত্র সহজে বসাতে পারি, l প্লাস n/2 মাইনাস fc ইন্টু s/fm, অর্থাৎ আমরা মধ্যকের সূত্রটা এখানে লিখলাম। এই অংশটা দিয়ে তোমরা এখানে এটাই লিখে ফেলবে, অর্থাৎ l প্লাস n/2 মাইনাস fc ইন্টু s/fm। তো এই অংশটাই তাহলে আমাদের ক নাম্বার থেকে, এখান থেকে এটা আমরা দাগিয়ে দেব। তো শিক্ষার্থীরা এইগুলো ছিল আমাদের এমসিকিউ। সিকিউ কোশ্চেন পেতে আমাদের পর্ব 2-তে চোখ রাখবে এবং সবার আগে সাবস্ক্রাইব করবে। আমরা চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।